সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই তো জানোই, সারা বিশ্ব আজ মহামারীতে আক্রান্ত। করোনা ভাইরাসে কোভিড-19-এর প্রভাবে বিশ্বে আজ মহামারী দেখা দিয়েছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের লেখাপড়ায় যেন গতি অব্যাহত থাকে, সেই জন্য সে আশায় আমরা তোমাদের লেখাপড়াকে আরও গতিশীল করার জন্য অনলাইনে তোমাদের সঙ্গে সংযুক্ত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তাসলিমা আক্তার, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক, বাংলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই থেকে কপোতাক্ষ নদ কবিতাটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কপোতাক্ষ নদ কবিতাটি আলোচনা করার আগে আমি তোমাদের এই নদীর ছবিটা একটু দেখাই। তোমরা সবাই স্লাইডে কপোতাক্ষ নদের ছবিগুলি দেখে নাও। এটা আমরা যদিও বাস্তবে কপোতাক্ষের কাছে যেতে পারিনি, তো অনলাইনে স্লাইডে তোমাদের এই কপোতাক্ষের সরাসরি ছবিটাই আমি দেখাচ্ছি। এটাই কপোতাক্ষ নদ, যে কপোতাক্ষ নদকে নিয়ে কবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতিচারণ করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কপোতাক্ষ নদ, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, নদ কেন? নদ আসলে পুরুষ অর্থে ব্যবহৃত, কারণ কপোতাক্ষ নদ, এই নদের কোনো শাখা বা উপনদী থাকে না। আর নদী যেগুলি স্ত্রী অর্থে, নদীর অনেক শাখা থাকে, উপনদী থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই কপোতাক্ষ নদ এই কবিতাটিতে যাওয়ার আগে আমরা একটু তোমাদের সাথে কবি সম্পর্কে আলোচনা করি। তার আগে তোমাদের একটু বলে দিচ্ছি, এই কবিতাটি পাঠ করে তোমরা কি শিখতে পারবে। কপোতাক্ষ নদ কবিতার কবি পরিচিতি উল্লেখ করতে পারবে, শুদ্ধ উচ্চারণে কবিতাটি আবৃত্তি করতে পারবে, তোমরা নতুন শব্দগুলির অর্থ বলতেও বাক্যে প্রকাশ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্দশপদী কবিতা সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। কপোতাক্ষ নদ কবিতার বিভিন্ন লাইন ব্যাখ্যা করে কবিতার মর্ম উপলব্ধি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই কপোতাক্ষ নদ কবিতাটি আলোচনার আগে আমরা একটু কবি সম্পর্কে জেনে নিই। কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে নাও এবং স্লাইডেও দেখো, কবি সম্পর্কে আমি বিস্তারিত তথ্য তুলে ধরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যশোর জেলার সাগরদাড়ি গ্রামে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছেন। কবি শৈশবে ইংরেজি স্কুলে লেখাপড়া করেছেন। তারপর কলকাতার হিন্দু কলেজে অধ্যয়নকালে কবি মনে ইংরেজি সাহিত্যের প্রতি তীব্র অনুরাগ সৃষ্টি হয়। তখন থেকেই তিনি মনে মনে চিন্তা করেন যে বিলেতে না গেলে তিনি ইংরেজি সাহিত্যে তার প্রতিভার বিকাশ ঘটবে না। সেই লক্ষ্যে তিনি 1842 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং একজন ইংরেজ লেডিকে বিয়ে করে তিনি বিলেতে চলে যান এবং তখন থেকে তিনি ইংরেজি ভাষা চর্চা শুরু করেন এবং ইংরেজি সাহিত্য চর্চা শুরু করেন। তারপর জীবনের বিচিত্র অভিজ্ঞতায় তার সে ভুল ভেঙেছে। তিনি চিন্তা করেছেন যে আসলে মাতৃভাষা ছাড়া তার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। তিনি তখন থেকে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা শুরু করেন এবং তার বাংলা সাহিত্যে তার কবি প্রতিভার বিকাশ ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মহান কবির অবদানগুলি একটু দেখি, তিনি কি কি লিখেছেন। তার মহাকীর্তি মেঘনাদবধ কাব্য, অন্যান্য কাব্যগুলি হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা পত্রকাব্য, ব্রজঙ্গনা কাব্য,
ও চতুর্দশপদী কবিতা। নাটক লিখেছেন কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। প্রহসন লিখেছেন একে কি বলে সভ্যতা, বড় শালিকের ঘাড়েরও। তিনি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এর মাঝে শুনেছ কবি মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশপদী কবিতা লিখেছেন। তো আমরা চতুর্দশপদী কবিতায় সম্পর্কে একটু আলোচনা করে নিই। তার আগে এই কবিতা আলোচনার সুবিধার্থে তোমাদের কপোতাক্ষ নদ কবিতাটির কিছু কঠিন শব্দ আছে, সেই শব্দগুলি একটু স্লাইডে দেখে নাও। শব্দগুলি আগে জানা হলে তোমাদের কবিতাটা বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে শব্দার্থ একটু দেখো। সতত, সতত শব্দের অর্থ হচ্ছে সর্বদা, বিরলে, একান্ত নিরিবিলিতে, নিশা, রাত্রি। ভ্রান্তি শব্দের অর্থ ভুল। সনেট, ইংরেজিতে সনেট, বাংলায় চতুর্দশপদী কবিতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে বললাম চতুর্দশপদী কবিতা, কপোতাক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা। তো কপোতাক্ষ নদ চতুর্দশপদী কবিতা এটা একটা বিশেষ কবিতা। এই চতুর্দশপদী কবিতার একটু বৈশিষ্ট্য আছে, আলাদা বৈশিষ্ট্য। আমি একটু বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করছি, আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং স্লাইড থেকে যে কালার করা লাইনগুলি আছে সেগুলি তোমরা খাতায় লিখে তারপরে মুখস্থ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্দশপদী কবিতা হচ্ছে 14 লাইন বিশিষ্ট কবিতা। এই কবিতার 14 লাইনও থাকে, অনেক ক্ষেত্রে 18 লাইনও থাকে। তো এই কপোতাক্ষ নদ কবিতাটি হচ্ছে 14 লাইন বিশিষ্ট কবিতা। বাংলা সাহিত্যে তিনি একজন সার্থক চতুর্দশপদী কবিতার লেখক। চতুর্দশপদী কবিতার 2টি ধাপ থাকে। প্রথম ধাপকে বলা হয় অষ্টক এবং এখানে থাকে 8টি লাইন। পরবর্তী 6টি লাইন থাকে, ওই 6টি লাইনকে বলা হয় ষষ্ঠক। অষ্টকে আমরা দেখতে পাই ভাবের প্রবর্তনা, অর্থাৎ যে ঘটনাটি ঘটবে সেই ঘটনাটির আরম্ভ হচ্ছে অষ্টকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠকে আমরা যেটা কপোতাক্ষ সনেট কবিতায় ষষ্ঠকে হচ্ছে কবি মনের ভাবের পরিণতি, অর্থাৎ যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সেই ঘটনাটার বাস্তব পরিণতি। তাহলে ষষ্ঠকে হচ্ছে অষ্টকে হচ্ছে কবি মনের ভাবের প্রকাশ, আর ষষ্ঠকে হচ্ছে সে ভাবের পরিণতি। আর এই চতুর্দশপদী কবিতায় বিভিন্ন রকমের অন্তমিল দেখা যায়। অন্তমিলগুলি হচ্ছে এই কবিতায় দেখা যায় যে যে অন্তমিলটা রয়েছে সেখানে তোমরা একটু কবিতায় দেখো যে প্রথম 8টি লাইন, 8টি লাইনে আছে যে ছন্দ মিলটা, সেটা হচ্ছে ক খ ক খ ক খ খ খ ক। অর্থাৎ প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি যে মনে, তারপরে এইটাকে যদি আমরা ক ধরি, দ্বিতীয় লাইনটি আছে বিরলে, লে। তাহলে তৃতীয় লাইনে আছে নে, চতুর্থ লাইনে আছে লে। এভাবে ক খ ক খ ক খ খ ক, এভাবে ছন্দমিল হয়েছে অষ্টকে। তারপরে ষষ্ঠকে যে ছন্দমিলটা সেটা হচ্ছে গ ঘ গ ঘ গ ঘ। অর্থাৎ প্রথম লাইনটা যদি বলি আমরা যত দিন, তারপরে আছে চতুর্থ লাইনে দেখো এখানে আছে দিতে, তারপরে গাবে, বে তে। অর্থাৎ প্রথম লাইনটাকে যদি আমি গ ধরি তাহলে দ্বিতীয় লাইনটা আছে ঘ, এইভাবে গ ঘ গ ঘ এর ছন্দমিল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কপোতাক্ষ নদ কবিতার যে চতুর্দশপদী কবিতার যে বৈশিষ্ট্যগুলি থাকা দরকার, প্রতিটা বৈশিষ্ট্য এখানে সার্থকভাবে ফুটে উঠেছে। তাহলে আমরা বলতে পারি কপোতাক্ষ নদ একটি সার্থক সনেট কবিতা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে কপোতাক্ষ নদ কবিতাটা আলোচনা শুরু করি। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এই বিরলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সতত শব্দের অর্থ আমি বলেছিলাম সব সময়। সতত হে নদ, কবি বলেছেন হে নদ সব সময় তুমি আমার মনে পড়ো, সতত তোমার কথা ভাবি এ বিরলে। আমি যখন, বিরলে শব্দের অর্থ নিরিবিলিতে, কবি যখন একান্ত নিরিবিলিতে থাকেন তখনও এই নদের কথাই কবির মনে পড়ে। সতত যে মতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। কবি বলেছেন সবসময় মানুষ যেমন তার একান্ত হৃদয়ের বাসনাগুলি স্বপ্নে, রাতের বেলা স্বপ্নে দেখে, কবিও তেমনি ভ্রান্তির ছলনায় রাতের বেলা ঘুমের ঘোরে তিনি কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান এবং সেই ভ্রান্তির ছলনে কলকল ধ্বনির মাধ্যমে তিনি তার কান জুড়ান। তাই কবি বলেছেন জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবি বলেছেন বহু দেশ দেখিয়াছি বহু নদদলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটেকার জলে। কবি বাস্তব জীবনে অনেক দেশে গিয়েছেন, ফ্রান্সে গিয়েছেন, লন্ডনে গিয়েছেন, অনেক বড় বড় দেশেই তিনি গিয়েছেন, বহু নদী তিনি দেখেছেন, কিন্তু তার এই কপোতাক্ষ নদের প্রতি তার যে স্নেহ, সে স্নেহ কোনো নদেই মিটাইতে পারে না, কোনো নদের জলেই তার স্নেহের তৃষ্ণা মিটাইতে পারে না। দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। কবি মাতৃভূমিকে বলেছেন মা, আর মাতৃভূমির উপর দিয়ে প্রবাহিত এই কপোতাক্ষ নদকে বলেছেন মাতৃদুগ্ধ। মায়ের দুগ্ধ পান করে যেমন শিশু পরিপুষ্টি লাভ করে, তেমনি কপোতাক্ষ নদের জলে নদের অধিবাসীরা, নদীর তীরবর্তী এলাকার মানুষেরা উপকৃত হয়। কবি, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কবি মনের ভাবের প্রকাশ ঘটেছে। তারপরে কবি ষষ্ঠকে বলেছেন আর কি হে হবে দেখা যতদিন যাবে। কবি মনের আক্ষেপ, আর কি কোনোদিন কবির সাথে এই নদের দেখা হবে। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়ি রূপ করো তুমি। রাজাকে জনসাধারণ যেমন কর দেয়, রাজস্ব কর দেয়, তেমনিভাবে কপোতাক্ষ নদও সাগরকে তার জল দ্বারা কর দিয়ে থাকে। কবি তাই বলেছেন বাড়ি রূপ করো তুমি, তুমিও জল দিয়ে কপোতাক্ষ নদ, তুমি তোমার জল দ্বারা সাগরকে কর আরোপ করো। তাই এই মিনতি গাবে বঙ্গজ জনের কানে। বঙ্গজ জনের কানে কবি অনুরোধ করেছেন, মিনতি করেছেন, কপোতাক্ষ নদ যেন বঙ্গভাষীর কাছে এই কবি মনের এই মিনতিটা পৌঁছে দেয়। কবির মিনতি কি? কবির মিনতি হচ্ছে শখে সখারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। কবি বলেছেন আমি সুদূর ফ্রান্সে বসে যেভাবে সস্নেহে কপোতাক্ষ নদকে স্মরণ করছি, কপোতাক্ষ নদও যেন একইভাবে বন্ধুভাবে আমাকেও স্মরণ করে এবং বঙ্গবাসীর কাছে এই কথাটা পৌঁছে দেয়, আমি কপোতাক্ষ নদকে ভালোবাসি। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। কবি একথাই বলতে চেয়েছেন, তিনি সবসময় কপোতাক্ষ নদকে স্মরণ করেন এবং তার লেখায়, তার কবিতায় তিনি সর্বক্ষেত্রে বঙ্গের সঙ্গীতের মতো কপোতাক্ষ নদের কথা বলে চলেছেন, গেয়ে চলেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কবি মনের যে সনেটের মাধ্যমে কবি যেভাবে তার দেশের প্রতি তার যে তীব্র ভালোবাসা ফুটিয়ে তুলেছেন, কপোতাক্ষ নদকে তিনি ভুলতে পারেন না। কবি ভুলতে পারেন না ফ্রান্সে বসেও, শুধু ফ্রান্সে বসেও তিনি অনেক নদী দেখেছেন, অনেক সুন্দর সুন্দর দেশ তিনি দেখেছেন, তারপরেও তিনি কপোতাক্ষ নদকে ভুলতে পারেন না। তোমরা একটু স্লাইডে দেখো কবি কত সুন্দর সুন্দর দেশে অবস্থান করেছেন। শুধু ফ্রান্সে বসে তিনি
কপোতাক্ষ নদকে স্মরণ করে স্মৃতিচারণ করে তিনি এই কবিতাটি লিখেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ কবিতায় যা পড়েছি সেখান থেকে যদি পাঠ পরিচিতিতে যাই তাহলে দেখতে পাব কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহডোরে তাকে বেঁধেছে। কিছুতেই তিনি তাকে এই কপোতাক্ষ নদকে ভুলতে পারছেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি। বন্ধুভাবে তাকে তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষও যেন একই প্রেমভাবে তাকে সস্নেহে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর নিকট ব্যক্ত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবি মাতৃভূমিকে অনেক ভালোবাসেন। সুদূর ফ্রান্সে বসে তিনি স্মৃতিচারণ করে এই কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছেন। তোমরাও এর মাঝে বুঝতে পেরেছ কবি যে অনেক বড় বড় দেশে গিয়েছেন, অনেক নদী দেখেছেন, কিন্তু তিনি এই জন্মভূমির উপর দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদকে ভুলতে পারেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কবিতাটি আরও ভালোভাবে বাসায় অনুশীলন করবে এবং সনেটের যে বৈশিষ্ট্য আমি বলেছি এবং আমার স্লাইডে দেয়া আছে সেখান থেকে তোমরা সনেটের বৈশিষ্ট্যটা মুখস্থ করবে। তারপর কবিতার যে মূল ভাব আছে, মূল ভাবে কবির কপোতাক্ষ নদের কাছে কবির যে মিনতি, কবির যে স্বদেশের প্রতি তার হৃদয়ের টান ব্যক্ত করেছেন, বারবার তিনি কপোতাক্ষ নদের মাধ্যমে দেশকে স্মরণ করেছেন। শুধু তিনি কপোতাক্ষ নদকে নয়, সারা দেশকে, বঙ্গবাসীকে তিনি ভুলতে পারেন না। কপোতাক্ষ নদের কাছে তিনি সবিনয় মিনতি করেছেন কবি মনের। তার এই ভালোবাসার অনুভূতি যেন সারা জীবন কপোতাক্ষ নদ যেভাবে তার গতিশীল জলধারা দিয়ে সাগরকে কর আরোপ করবে, তার এই গতিশীলতার সাথে সাথে কবির মনের কথাটাও যেন বঙ্গবাসীর কানে সারা জীবন প্রবাহিত হতে থাকে, এই মিনতি কবি করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কবিতাটি থেকে আশা করি মোটামুটি ভালো ধারণা পেয়েছো এবং এর থেকে তোমাদেরকে একটু বাড়ির কাজ নিতে হবে। তোমরা স্লাইড থেকে প্রশ্নগুলো লিখে নাও। আর কি হে হবে দেখা যতদিন যাবে, ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, কবি কেন কথা বলেছেন? 3 নম্বর প্রশ্নটি হলো, বাড়ি রূপ করো তুমি এই মিনতি গাবে বলতে কবি কি বুঝিয়েছেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বদেশকে সবাই ভালোবাসে। ইংরেজ কবি আর্নল্ড বলেছিলেন, জীবনকে আমি ভালোবাসি সত্য, কিন্তু দেশের চেয়ে বেশি নয়। আমরাও মাতৃভূমিকে ভালোবাসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা এই সনেট কবিতাটি বাসায় বারবার অনুশীলন করবে এবং শব্দার্থ, তারপর সনেটের বৈশিষ্ট্য এবং কবি পরিচিতি, পাঠ পরিচিতি এগুলি বাসায় মুখস্থ করে খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কে আরও বেশি স্বাস্থ্যের প্রতি সতর্ক হতে হবে এবং
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা মোকাবেলার জন্য যে স্বাস্থ্যবিধি আমাদের অনুসরণ করতে বলেছে, তোমরা বাসায় বসে এগুলি অবশ্যই মেনে চলবে এবং পিতামাতার কথা শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে তোমাদের সবার সাফল্য কামনা করে আমি আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।